ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ একটা তেলেগু ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই ওয়েব সিরিজটির নাম বয়েস কারানা। ক্রাইম থ্রিলার এই সিরিজটি বেশ ইন্টারেস্টিং। তো আশা করি আপনাদেরও এই ভিডিওটি বেশ ভালোই লাগবে। সময় নষ্ট না করে শুরু করা যাক এই সিরিজের কাহিনী। আর তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মুভি শুরু হয় 1997 সালে। মাঝরাতে একটা টিনেজ মেয়েকে আমরা ভয়ে ভয়ে কোথাও যেতে দেখি। একটা কুয়োর কাছে এসে সে হঠাৎই ওই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর আমরা একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি দেখতে পাই। বাড়ির কর্তার নাম দর্শী, তার মেয়ের নাম সিরি আর তার স্ত্রীর নাম লক্ষ্মী। আর আগামীকাল সিরির জন্মদিন পালন করা হবে। এই জন্য দর্শী তার মেয়েকে বলে, আজ আমি শহরে গিয়ে তোমার জন্য সুন্দর জামা কাপড় নিয়ে আসবো, তোমার জন্মদিন আমরা ধুমধাম করে পালন করব। এরপর লক্ষ্মী তার মেয়ে সিরিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলে দর্শী একটা চাকু নিয়ে রেগে কোথাও যাচ্ছিল। গ্রামের বাইরে পুষ্পা নামের এক মেয়ের বাড়ি ছিল। দর্শী ওই বাড়ির সামনে এসে বসে থাকে। কিছুক্ষণ পর ওই ঘর থেকে গ্রামের প্রেসিডেন্ট সুবাইয়া বের হয়। আর আমরা বুঝতে পারি পুষ্পা আসলে সিপাইয়ার রাখেল ছিল। সুবাইয়া যখন তার জুতোটা পরতে যায় তখন সে দেখে তার জুতোটা একটু ফেটে গেছে। দর্শী তাড়াতাড়ি সুবাইয়ার কাছে এসে তার জুতোটা ঠিক করে দেয়। এরপর সুবাইয়া দর্শীকে নিয়ে ওই গ্রামের ভিতরে যায়। গ্রামের বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়ে আলোচনা হতে থাকে, কারণ কিছুদিন পরেই ওখানে একটা ইলেকশন ছিল। আর সুবাইয়ার দৃঢ় বিশ্বাস ছিল যে এবারে এমএলএ এর টিকিট সেই পাবে। এই জন্য সুবাইয়া গ্রামের লোকেদের সাথে কথা বলে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করে, তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করে। এরপর সে দর্শীকে নিয়ে একটা বট গাছের কাছে যায়। ওখানে দর্শী হঠাৎ একটা বট গাছের ঝুলে থাকা শিকড় দিয়ে সুবাইয়ার গলায় ওই শিকড় পেঁচে ধরে তাকে মেরে ফেলে। কিন্তু এরপর আমরা বুঝতে পারি যে দর্শী এগুলো মনে মনে ভাবছিল, মানে দর্শীর মনে সুবাইয়ের জন্য প্রচুর ঘৃণা ভরেছিল। তার মনে হচ্ছিল সে সুযোগ পেলেই সুবাইয়াকে মেরে ফেলবে। সুবাইয়ার কাছে রাঙ্গা নামের খুব বিশ্বস্ত লোক কাজ করত। সে সুবাইয়ার সব ভালো মন্দ দিক দেখাশোনা করত। এরপর দর্শী সুবাইয়াকে বলে, সাহেব কালকে আমার মেয়ের জন্মদিন, আমি ওর জন্য কিছু জামা কাপড় কিনতে শহরে যাব, এই জন্য আজকে আমাকে ছুটি দিয়ে দিন। তো সুবাইয়াও দর্শীকে ছুটি দিয়ে দেয়। এরপর দর্শী সুবাইয়াকে বলে, সাহেব আমি ওই বাগান থেকে একটা গোলাপ ফুল নিতে পারি? আমি আমার মেয়ের জন্মদিনে ওকে গোলাপ ফুলটা দিতে চাই। সুবাইয়া দর্শীকে কিছু টাকা দিয়ে বলে, তুমি শহরে যাওয়ার সময় গ্রামের বাইরে যে ও আছে ওকে ওই টাকাটা দিয়ে দিও। দর্শী সেই মতো পুষ্পার বাড়িতে এসে তার মুখে ওই টাকাগুলো ছুঁড়ে মারে আর তাকে বলে, টাকা রোজগার করার জন্য তোমার কাছে কি আর কোনো রাস্তা ছিল না? শেষে তুমি এই রাস্তাটাই বেছে নিলে, তুমি কি অন্য কোনো কাজ করতে পারো না? পুষ্পা ধীরে ধীরে দর্শীর কাছে এসে বলে, আমি এসব শুধু টাকার জন্য করছি না। এই বলে সে দর্শীকে কিস করা শুরু করে দেয়। আর ধীরে ধীরে ওদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠ হওয়ার পর পুষ্পা দর্শীকে বলে, 7 বছর ধরে আমি এই দিনটারই অপেক্ষা করেছিলাম, আজ এতদিন পর তুমি আমার হলে। এদিকে লক্ষ্মী আর সিরি পুকুরে মাছ ধরছিল, কারণ দর্শী মাছ খেতে খুব পছন্দ করত। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই দর্শীকে কিছু লোক খুব মারধর করছিল। আসলে সুবাইয়ার লোকরাই দর্শীকে মারধর করছিল। দর্শীকে আত্মরা করে মেরে সুবাইয়া লক্ষ্মীর বাড়িতে আসে। সে নাটক করে লক্ষ্মীকে জিজ্ঞেস করে, দর্শীকে বাড়িতে নেই? লক্ষ্মী তাকে বলে, না সাহেব, সে তো ওর মেয়ের জামা কাপড় কেনার জন্য শহরে গিয়েছে, এখনো সে বাড়ি ফিরে আসেনি। সুবাইয়া লক্ষ্মীর ঘরে মাছের গন্ধ পেয়ে যায়। সে লক্ষ্মীকে বলে যে আজ আমি তোমার বাড়িতে মাছ খেয়েই যাব। এই বলে সে ঘরের ভিতরে ঢুকে যায়। এদিকে ওর ঘরের বাইরেই সুবাইয়ার লোকেরা দর্শীকে মেরে মেরে নিয়ে আসে। তারপর ওখানে একটা কবর খুলে দর্শীকে কবর দিয়ে দেয় আর তার কবরের উপরে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়ে দেয়। আর ওই সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল। লক্ষ্মীর বাড়িতে খাবার দাবার খেয়ে সিপাইয়া বাইরে বেরিয়ে আসে। সে লক্ষ্মীকে বলে, আমি দর্শীর কাছে শুনেছি সিরির গোলাপ ফুল খুব পছন্দ, এই জন্য আমি তোমাদের ঘরের বাইরে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়ে যাচ্ছি। এরপর সিপাইয়া পুষ্পার কাছে এসে বলে, দর্শীকে আজ কেউ মেরে ফেলেছে, মানে দর্শী আর পৃথিবীতে নেই। এটা শুনে পুষ্পা খুব দুঃখ পায়। পুষ্পার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। কিন্তু সিপাইয়া তাকে বলে, ওর কথা ছেড়ে দাও, আজ তুমি আমাকে খুব খুশি করো। এই বলে সে পুষ্পার সাথে জবরদস্তি করতে থাকে। অন্যদিকে সিরি আর লক্ষ্মী তাদের ঘরের উঠানে দাঁড়িয়ে দর্শীর জন্য অপেক্ষা করছিল। সিরি তো খুব এক্সাইটেড ছিল যে তার বাবা শহর থেকে তার জন্য কি কি নিয়ে আসবে। এরপর সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দর্শীর এক বন্ধুকে দেখতে পাই যার নাম চিট্টি। এক রাতে দর্শী চিট্টিকে নিয়ে তাদের জমির কিছু কাজ করতে যায়। সেখানে তারা দেখে একটা মাছ পরা লোক একটা মেয়ের সাথে বলাৎকার করছিল। দর্শী আর চিট্টির আওয়াজ শুনে ওই মাছ পরা লোকটা ওই মেয়েটার মুখটা জোরে চেপে ধরে যাতে সে চিৎকার করতে না পারে। ওই মেয়েটা দর্শী আর চিট্টিকে ডাকার অনেক চেষ্টা করছিল, কিন্তু দর্শী আর চিট্টি ওই মেয়েটার আওয়াজ শুনতেই পেল না। আর ওরা কিছুক্ষণ ওই জমিতে কাজ করার পর ওখান থেকে চলে যায়। পরের দিন পুষ্পা অন্য গ্রাম থেকে এই গ্রামে আসে আর ওই গ্রামের বাস স্ট্যান্ডের কাছেই চিট্টি আর দর্শীও ছিল। পুষ্পা ওদের কাছে এসে বলে, আমি এই গ্রামের প্রেসিডেন্টের বাড়িতে যাব, আপনারা কি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে সাহায্য করবেন? এখন দর্শী তো ওই প্রেসিডেন্টের আন্ডারেই কাজ করতো, এই জন্য ওরা
দুজন পুষ্পাকে নিয়ে প্রেসিডেন্টের বাড়িতে যায়। ওই সময় প্রেসিডেন্ট তার বাগানে বসে আরাম করছিল। পুষ্পা তার কাছে এলে সে পুষ্পাকে জিজ্ঞেস করে, তুমি কি কাজে এখানে এসেছো? পুষ্পা প্রেসিডেন্টকে একটু সিডিউস করে বলে, আমি এই গ্রামে ধান্দা করে রোজগার করতে এসেছি। আপনি যদি গ্রামের মধ্যে আমাকে কোথাও থাকতে দেন তাহলে খুব উপকার হবে। এখন সুবাইয়া তো ছিল খুবই লম্পট লোক। সে পুষ্পাকে বলে, ঠিক আছে, তুমি যে কাজটা করতে এসেছো সেই কাজটাই করো, কিন্তু কোনো অন্য লোকের সাথে না, শুধু আমার সাথেই করবে। আজ থেকে তুমি আমার রাখেল হয়ে থাকবে, আর প্রয়োজনে তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দেব। এই বলে সে গ্রামের বাইরে যে একটা ঘর পড়েছিল সেই ঘরে পুষ্পাকে থাকার অনুমতি দিয়ে দেয়। পরের দিন দর্শি আর ছুটি পুষ্পাকে নিয়ে শহরের দিকে যায় পুষ্পার জন্য কিছু শপিং করতে। বাসের মধ্যে পুষ্পার পাশে সুরি নামের এক লোক এসে বসে। আসলে এই সুরিও সুবাইয়ের কাছেই কাজ করত, আর আজ সকালে পুষ্পাকে দেখে তারও পুষ্পাকে ভোগ করতে ইচ্ছে হচ্ছিল। সে এই কথা পুষ্পাকে বললে পুষ্পা তাকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি যদি আমার সাথে এমন ব্যবহার করো তাহলে আমি তোমার কথা প্রেসিডেন্টকে বলে দেব। এই জন্য সুরি ওই সময় ওখান থেকে চলে যায়। যাই হোক, এরপর দর্শি আর চিট্টি পুষ্পাকে নিয়ে একটা হাসপাতালে আসে। পুষ্পা তো এতে অবাক হয়ে যায় যে তাকে নিয়ে এরা হাসপাতালে এসেছে কেন। আসলে সুবাইয়া দর্শিকে বলেছে ওরা যেন পুষ্পাকে একটা হাসপাতালে নিয়ে গিয়ে ওর HIV টেস্ট করে। এটা শুনে পুষ্পা সব বুঝে যায় আর সেও HIV টেস্ট করাতে রাজি হয়ে যায়। এদিকে সুবাইয়া আর রাঙ্গা জানতে পারে এক পত্রকার তার বিরুদ্ধে কিছু প্রমাণপত্র জোগাড় করেছে আর সে এগুলো তার পেপারে ছাপাবে। সুবাইয়া এটা জানার পর তাকে তার বাড়িতে ধরে এনে তার হাত পা বেঁধে তাকে তারই কুয়ার মধ্যে ফেলে মেরে দেয় আর সব প্রমাণপত্র আগুনে পুড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তার কাছে দর্শি আর চিঠি আসে পুষ্পার রিপোর্ট নিয়ে। তো সুবাইয়া দেখে রিপোর্টে নেগেটিভ আসে, মানে পুষ্পার দেহে কোনো রোগ নেই। তখন গিয়ে সে পুষ্পার বাড়িতে গিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয়, তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর আমরা লক্ষ্মীকে দেখতে পাই। তখনও লক্ষ্মীর সাথে দর্শির বিয়ে হয়নি, আর লক্ষ্মী অ্যাকচুয়ালি দর্শির কাজিন ছিল। সেই সময় লক্ষ্মী লোকের বাড়িতে কাজ করত, মানে বাসনপত্র ধোয়া, ঘর মোছা, এইসব কাজ আর কি। অন্যদিকে দর্শি আর চিট্টি নানা কাজে পুষ্পার বাড়িতে আসা যাওয়া করত। এইভাবে ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। প্রথম দর্শি পুষ্পাকে খুব ঘৃণা করত, কিন্তু পরে পরে সে যখন দেখলো পুষ্পা খুব ভালো মেয়ে তখন সে তার সাথে কথা বলা শুরু করে। এদিকে গ্রামের এক ডাক্তার ট্রিটমেন্টের বাহানায় মেয়েদের শরীরের নানা জায়গায় হাত দিতে থাকে। যাই হোক, একদিন পুষ্পা গ্রামের মন্দিরে পুজো দিয়ে ফিরে আসছিল, তার সাথে দর্শি আর চিট্টিও ছিল। তখনই ওই গ্রামের ক্ষেতের মধ্যে সুরি তার লোকেদের সাথে কবাডি খেলছিল। পুষ্পা যখন ওদের পাশ দিয়ে যাচ্ছিল তখন সুরি পুষ্পার নামে নানা রকম বাজে মন্তব্য করতে থাকে। এসব শুনে দর্শি খুব রেগে যায় আর সে সুরিকে মারতে যায়, কিন্তু পুষ্পা তাকে বাধা দিয়ে আটকে দেয়। সে সুরিকে চ্যালেঞ্জ করে বলে, ঠিক আছে, আমি তোমার সব কথা মেনে নেব যদি তুমি আমাকে এই গেমে হারাতে পারো। কিন্তু সুরি তো তাকে হারাতেই পারে না, উল্টে পুষ্পা তাকেই ওই ক্ষেতের মধ্যে ফেলে দেয়। ধীরে ধীরে এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে যে সুরি একটা মেয়ের কাছেই হেরে গেছে, আর ওই মেয়েটা তাকে ক্ষেতের কাদার মধ্যে ফেলে দিয়েছে। গ্রামের সব জায়গায় এই আলোচনাই শুরু হয়ে যায়। সুরির কানে এসব কথা গেলে সে খুব অপমানিত বোধ করে। সাথে সাথে সে রেগে গিয়ে পুষ্পার বাড়িতে আসে। সে পুষ্পার কাপড় ছেড়ে দিয়ে তাকে নানাভাবে লাঞ্ছিত করে। এইভাবে সে তার অপমানের বদলা নেয়। পরের দিন গ্রামের একটা বট গাছে একটা মেয়ের লাশ ঝুলে থাকে। এটা দেখার পর সব গ্রামবাসী ওখানে ছুটে আসে। মেয়েটার মা বাবা ওখানেই খুব কান্নাকাটি করে। কিছুক্ষণ পর সুরিও তার দলবল নিয়ে ওখানে আসে, আর এসেই সেও মেয়েটার সম্পর্কে নানা রকম বাজে মন্তব্য করতে থাকে। যা, মেয়েটা আমাকে খুশি না করেই চলে গেল। এসব শুনে দর্শির মাথা গরম হয়ে যায় আর সে ওখানেই সুরির সাথে মারপিট লাগিয়ে দেয়। দুজনের মধ্যে খুব হাতাহাতি হয়। তখনই ওখানে গ্রামের প্রেসিডেন্ট সুবাইয়া আসে আর সে সুরিকে এক থাপ্পড় মেরে তাকে চুপ থাকতে বলে। এইভাবে সে ওদের দুজনের মারপিট বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ওখানে পুলিশ আসে, এসে সে ওই লাশটার ইন্সপেকশন করে। এরপর সে সুবাইয়াকে বলে, স্যার, আমার মনে হচ্ছে এটা সুইসাইড কেস নয়, কেউ মেরে একে এইভাবে ঝুলিয়ে রেখে গেছে, এই লাশটার পোস্টমর্টম করতে হবে। কিন্তু সুবাইয়া তাকে বলে, না না, আমাদের গ্রামে এসব হবে না। আমাদের গ্রামের মেয়েরা যদি বাইরে যায় তাহলে শুধু বউ হয়েই যাবে। আমরা আমাদের গ্রামের মান সম্মানকে এইভাবে বাইরে যেতে দেব না। আপনি আপনার মতো করে ইনকোয়ারি করুন। এই বলে সেই মেয়েটার পোস্টমর্টম করতে না দিয়েই তার শেষ কাজ করে দেয়। এরপর সুবাইয়া সুরিকে ডেকে বলে, আমি তোমাকে থাপ্পড় মেরেছি বলে তুমি কি আমার উপর রাগ করে আছো? আরে দর্শি হলো ছোট জাতির লোক, একটু ভালো ব্যবহার করলেই ওরা আমাদের জন্য সব কাজ করে দেবে। ওরা সবসময় আমাদের পায়ের নিচে থাকবে, আর তুমি তার মুখ লাগতে গেছো? ছি ছি, তোমার লজ্জা করে না? এটা কি আমাদের জাতির লোকেদের মানায় বল? কিছুক্ষণ পর দর্শি ওখানে আসে। সে সুবাইয়াকে বলে, সাহেব, আমি ওই মেয়েটাকে জানি, ও আমার বোনের মতো, ও কখনোই সুইসাইড করতে পারে না। সুবাইয়া তাকে বলে, আরে দর্শি, তুই এসব কথা নিয়ে একদম ভাবিস না। পুলিশ তো এই ব্যাপারটা ইনকোয়ারি করছে, পুলিশকে তার কাজ করতে দে, তখন আসল সত্যিটা চলে আসবে। আর তুই এসব ব্যাপারে একদম মাথা ঘামাস না। পুলিশও তার ফর্মালিটির জন্য ইনকোয়ারি নামে গ্রামের লোকেদের একটু জিজ্ঞাসাবাদ করে। ওই দিন সন্ধ্যায় চিট্টি দর্শিকে বলে, ওই মেয়েটা আসলে আমাদের
আমাদের জাতের। এই জন্য প্রেসিডেন্ট আর পুলিশ এই কেসটাকে হালকাভাবে দেখছে, কোনো ইনকোয়ারি না করেই এই কেসটা বন্ধ করে দিয়েছে। এটা যদি ওদের জাতির কোনো মেয়ে হতো তাহলে না জানি ওরা আমাদের উপর কত অত্যাচার করতো, কতজনকে থানায় তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতো। দর্শী তাকে বলে, আরে না না চিট্টি, আমাদের প্রেসিডেন্ট এমন লোকই নয়, উনি সবসময় আমাদের আর গ্রামের ভালোই চায়। পরের দিন সুবাইয়া কোনো কাজে 10 দিনের জন্য গ্রামের বাইরে চলে যায়। পুষ্পা দর্শী আর চিট্টিকে অনুরোধ করে তাকে সারা গ্রাম ঘোরানোর জন্য। আসলে পুষ্পার গ্রামের ভিতরে ঘোরার পারমিশন ছিল না, তো দর্শী আর চিট্টি লুকিয়ে লুকিয়ে পুষ্পাকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়। পুষ্পা আর দর্শীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখে সুরি তো ভিতরে ভিতরে খুব জ্বলতে থাকে। সে ঠিক করে নেয় যেভাবেই হোক পুষ্পাকে সে ভোগ করবেই। এদিকে পুষ্পা আর দর্শীর মধ্যে ধীরে ধীরে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, আর দেখতে দেখতেই দুজনে দুজনের খুব ঘনিষ্ঠ হয়ে যায়। তখন এরা ঠিক করে যে এরা দুজনে বিয়ে করবে। তো দর্শী প্রথমে পুষ্পাকে নিয়ে চিঠির কাছে যায়, আর সে চিঠিকে সব খুলে বলে যে এরা দুজন একে অপরকে ভালোবাসে, আর এরা প্রেসিডেন্টের কাছে গিয়ে এই কথাটা বলবে। চিঠি দর্শীকে অনেক মানা করে, কিন্তু দর্শী চিঠির কথা না শুনে পুষ্পার হাত ধরে সুবাইয়ার বাড়িতে যায়, আর সে সুবাইয়াকে বলে, সাহেব আমরা দুজন একে অপরকে ভালোবাসি আর আমরা বিয়ে করতে চাই। সুবাইয়া হেসে বলে, এই মেয়েটা জানি না কত লোকের সাথে শুয়েছে, আর তুই এই মেয়েটার সাথে বিয়ে করতে চাইছিস? জানি না তুই এই মেয়েটার মধ্যে কি দেখেছিস, এখন মন যখন করে ফেলেছো যাও তোমরা দুজন বিয়ে করে নাও। যাই হোক, প্রেসিডেন্টের পারমিশন পেয়ে দর্শী চিঠি এরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দেয়। ওরা শহরে গিয়ে পুষ্পার জন্য অনেক কাপড় কিনে। ওরা যখন গ্রামে ফিরে আসে তখন দেখে গ্রামের মধ্যে একটা ঝামেলা চলছে। লক্ষ্মীর বাবা মা প্রেসিডেন্টকে বলে, সাহেব আপনি সবার সামনে এই পঞ্চায়েতে আমার মেয়েকে নিয়ে এসেছেন, আমার মেয়ে তো সব সম্মান চলে গেল, এখন ওকে কে বিয়ে করবে? তখন প্রেসিডেন্ট সাহেব দর্শীকে অর্ডার দেয়, দর্শী তুই লক্ষ্মীর গলায় মঙ্গলসূত্র বেঁধে ওকে বিয়ে করে নে। এখন দর্শী কিছু না উপায় দেখে সে বাধ্য হয়ে লক্ষ্মীর গলায় মঙ্গলসূত্র বেঁধে দেয়। এইভাবে দর্শীর সাথে লক্ষ্মীর বিয়ে হয়ে যায়। কিন্তু দর্শী মনে মনে শুধু পুষ্পাকেই ভালোবাসতো, সে কিছুতেই পুষ্পাকে ভুলতে পারছিল না। এই জন্য সে সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াতো। ওই রাতে শিবাইয়া পুষ্পার কাছে এসে বলে, তুই কি করে ভাবলি তোকে আমি এত সহজে ছেড়ে দেবো? এখন দেখ আমি কি করে তোকে তড়পিয়ে মারি। এইভাবে সে দর্শীর সম্পর্কে নানা রকম খারাপ কথা বলতে বলতে সে পুষ্পার সাথে জবরদস্তি করে, আর বেচারি পুষ্পার এসব সহ্য করা ছাড়া কিচ্ছু করার ছিল না। এদিকে দর্শী সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো। সে তার স্ত্রী লক্ষ্মীর দিকে কোনো নজরই দিত না। একদিন লক্ষ্মী দর্শীকে বলে, যতটা কষ্ট তুমিও পাচ্ছ মনে মনে অতটা কষ্ট আমিও পাচ্ছি, আমি আমার দুঃখের কথা কাকে বলবো? আমাকেও ধোঁকা দিয়ে ওই পঞ্চায়েতে নিয়ে যাওয়া হয়েছিল। এইভাবে সে ওই দিন যা ঘটেছে সেটা বলে। লক্ষ্মী যে বাড়িতে কাজ করতো ওই বাড়িতে একটা ছেলে ছিল, তার নাম গোপী। এখন গোপী উঁচু জাতের ছেলে ছিল, কিন্তু তা সত্ত্বেও সে লক্ষ্মীকে খুব পছন্দ করত। আর একদিন সে লক্ষ্মীকে প্রপোজও করে দেয়। লক্ষ্মীও গোপীর এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, আর দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। একদিন গোপী লক্ষ্মীকে নিয়ে একটা খেতে যায়, মানে ওইসব একটু আদর করার জন্য। তখনই ওই খেতে সুরি এদেরকে দেখে ফেলে, আর এদেরকে নিয়ে নানা রকম মজা উড়াতে থাকে। সুরি গোপীকে বলে, বাহ তুই তো একটা ভালো মালকে পাঠিয়ে এনেছিস, তোর যখন মন ভরে যাবে তুই একে একটু আমার জন্য পাঠিয়ে দিস। লক্ষ্মী রেগে গিয়ে সুরিকে বলে, আমি আর গোপী একে অপরকে ভালোবাসি, আর তুই আমার গায়ে হাত দিলে গোপী তোর মুখ ভেঙে দেবে। কিন্তু গোপী লক্ষ্মীকে ওখানে ছেড়ে দিয়ে সে ওখান থেকে চলে যায়। মানে গোপী আসলে লক্ষ্মীর সাথে নাটক করছিল তাকে ভোগ করার জন্য, আর সুরি যাতে এসব কথা গ্রামে না ছড়িয়ে দেয় এই জন্য সে লক্ষ্মীকে ওদের হাতে ছেড়ে দিয়ে চলে যায়। লক্ষ্মী একটু আগে সুরিকে খুব উল্টো পাল্টা কথা বলেছিল, এই জন্য সুরি রেগে গিয়ে লক্ষ্মীকে এক থাপ্পড় মেরে তাকে টানতে টানতে পঞ্চায়েতে নিয়ে আসে। আর সে বলে, লক্ষ্মী গ্রামের মধ্যে খুব উল্টো পাল্টা কাজ করছে, গ্রামের ছেলেদের ভুল বুঝিয়ে তাদের সাথে কুকাজ করছে, এইভাবে তার নামে বদনাম করে। আর ওই পঞ্চায়েতের সভাতেই দর্শীর সাথে লক্ষ্মীর বিয়ে হয়। এইভাবে লক্ষ্মী তার পুরো ঘটনা বললে দর্শীরও খুব খারাপ লাগে। তখন সে ঠিক করে নেয় সে পুষ্পাকে ভুলে যাবে আর লক্ষ্মীর সাথে একটা নতুন জীবন শুরু করবে, কারণ লক্ষ্মীর তো এতে কোনো দোষ নেই, সে খামোখা লক্ষ্মীকে কেন শাস্তি দেবে। এইভাবে ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর কিছুদিন পর লক্ষ্মী প্রেগনেন্ট হয়ে যায়। একদিন দর্শীর পুষ্পার সাথে খুব দেখা করার ইচ্ছে হচ্ছিল, এই জন্য সে এক রাতে একটা ক্ষেতের মধ্যে পুষ্পার জন্য অপেক্ষা করে। পুষ্পাও দর্শীর সাথে দেখা করার জন্য বের হয়, কিন্তু তখনই সুবাইয়া ওর বাড়িতে চলে এলে সে আবার ঘরের ভিতরে ঢুকে যায়। এইভাবে সে আর দর্শীর সাথে দেখা করতে পারে না। অন্যদিকে দর্শী ওই ক্ষেতের মধ্যে অনেকক্ষণ পুষ্পার জন্য অপেক্ষা করে, আর ওই সময় ক্ষেতের মধ্যে একটা মাছ পরা লোক একটা মেয়ের সাথে জবরদস্তি করে, মেয়েটার সাথে বলাৎকার করে। কিন্তু এইবার ওই মেয়েটার চিৎকার দর্শী শুনে ফেলে। সে তাড়াতাড়ি ওখানে গেলে ওই লোকদের সাথে দর্শীর মারপিট শুরু হয়ে যায়। মানে ওই মাছ পরা লোকটার সাথে আরো 2-3 জন লোক ছিল। ওই মাছ পরা লোকটা ওই মেয়েটাকে একটা চাকু স্ট্যাব করে তাকে মেরে ফেলে। দর্শী রেগে গিয়ে ওই লোকটার হাত কেটে দেয়, কিন্তু তখনই পিছন থেকে একটা লোক এসে দর্শীর মাথায় আঘাত করে, আর দর্শী ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকাল হলে সবাই দেখে ওই মেয়েটার
লাশের পাশে দর্শিও শুয়ে আছে। মানে সবাই ভেবে নিয়েছে যে দর্শি মদ খেয়ে ওই মেয়েটার সাথে কুকাজ করে তাকে মেরে ফেলেছে। মেয়েটির মা বাবা দর্শিকেই দোষ দেয় যে ওই তাদের মেয়ের সাথে এমন কাজ করেছে। কিছুক্ষণ পর পুলিশ ওখানে আসে আর ওরা কোনো ইনকোয়ারি না করেই দর্শিকে দোষী মেনে নেয় আর ওরা দর্শিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এই ঘটনা জানার পর পুষ্পা খুব দুঃখ পায়। সে জানে যে দর্শি কখনোই এরকম কাজ করতে পারে না। ওই রাতে ওই পুলিশ অফিসার পুষ্পার কাছে আসে। সে পুষ্পাকে বলে, আমি জানি দর্শি এই কাজটা করেনি, কিন্তু এমন পরিস্থিতিতে দর্শির জেলে থাকাই ভালো, বাইরে থাকলে ওর বড় ক্ষতি হয়ে যাবে। এইভাবে সে পুষ্পাকে বুঝিয়ে দেয়। এদিকে লক্ষ্মীর একটা মেয়ে হয় আর সে ওই মেয়ের নাম রাখে সিডি। 7 বছর পর দর্শিও জেল থেকে ছাড়া পেয়ে যায়। সে তার মেয়েকে দেখে খুব খুশি হয়। সে তার সব দুঃখ কষ্ট ভুলে যায়। এরপর লক্ষ্মী দর্শির পিঠে একটা ক্ষতের চিহ্ন দেখে। সে যখন দর্শিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, দর্শি তাকে বলে, আরে লক্ষ্মী, এটা কিচ্ছু না, আমি যখন বাসে করে বাড়ি ফিরছিলাম তখন বাসের একটা রড আমার পিঠে লেগে এমন হয়েছে, এতে ঘাবড়ানোর কিছু নেই। এদিকে সুবাইয়া পুষ্পার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর তাকে বলে, তুমি কি শুনেছ তোমার আশিক ফিরে এসেছে? এদিকে দর্শি চিট্টির সাথে দেখা করতে যায়। সে চিট্টির হালচাল জিজ্ঞেস করে। তারপর সে চিট্টিকে বলে, আমি যখন গ্রামে ফিরে আসছিলাম তখন কিছু লোক আমার উপর হামলা করে। তাদের মধ্যে এক লোকের হাত ছিল না, মানে আমি 7 বছর আগে যার হাত কেটে দিয়েছিলাম সেই লোকটাই তার দলবল নিয়ে এসে আমার উপর হামলা করেছে। সব লোক মাথায় কাপড় বেঁধে রেখেছিল, এই জন্য আমি কারোর মুখ দেখতে পাইনি, কিন্তু আমার মনে হয় ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। এরপর দর্শি সুবাইয়ার সাথে দেখা করতে যায়। সুবাইয়া তাকে বলে, আমি তোমাকে বের করবার অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা তো একটা মার্ডার কেস, এতে বিল পাওয়া এত সহজ ছিল না। যাই হোক, তুমি তো বাইরে চলে এসেছো, যা তুই আবার তোর কাজে লেগে পড়। এক রাতে দর্শির হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখে সিঁড়ি ওদের পাশে নেই। তো সে লক্ষ্মীকে না জেগিয়েই চিট্টিকে ডেকে সে আর চিট্টি দুজনে সিঁড়ির খোঁজাখুঁজি শুরু করে। চিট্টি দেখে ওই হাত কাটা লোকটা সুবাইয়ার বাড়ির দিকে যাচ্ছে। তো চিট্টিও ওই লোকটার পিছু পিছু যায় আর ওই লোকটার উপর নজর রাখে। আর সে দেখে ওই হাত কাটা লোকটা আর কেউ ছিল না, সে সুবাইয়ার খাস লোক সুরি ছিল। চিট্টি আরো দেখে যে সুবাইয়া একটা টিনেজ মেয়েকে একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছে আর সে ওই মেয়েটার কাছে গিয়ে নানা রকম আজে বাজে কথা বলে তাকে টর্চার করে। ওদের প্রেসিডেন্টের এই রূপ দেখে সে তো অবাক হয়ে যায়, কিন্তু আফসোস সে ওই প্রেসিডেন্টের লোকের হাতে ধরা পড়ে যায়। সুবাইয়ার বিশ্বস্ত লোক রাঙ্গা ওকে ধরে ফেলে। এরপর সে চিট্টিকে ওখানেই মেরে ফেলে আর ঘরের সামনে একটা গাড্ডা খুলে তার কবর দিয়ে দেয় আর তার কবরের উপরে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়ে দেয়। মানে ওই উঠানে যতগুলো গোলাপের গাছ ছিল ওর নিচে কারো না কারোর লাশ আছে। এদিকে দর্শি সিঁড়িকে এদিকে ওদিক তখনও খুঁজছিল। তখনই ওই মেয়েটা দর্শির সামনে চলে আসে, যে মেয়েটাকে সুবাইয়া তার ঘরে বন্দি করে রেখেছিল। ওই মেয়েটা একটা কুঁই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায় আর এই সিনটাই সিরিজের প্রথমে দেখানো হয়েছিল। তো দর্শি তাড়াতাড়ি ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসে। দর্শি ওই মেয়েটার কি হয়েছে তাকে তা জিজ্ঞেস করে। তখন মেয়েটা সুবাইয়ার আসল রূপ দর্শিকে বলে, গ্রামে যতগুলো মেয়ে মরছে তার পিছনে আসলে ওই প্রেসিডেন্টেরই হাত। ওই প্রেসিডেন্ট টিনেজ মেয়েদের উপর অত্যাচার করে পাশবিকসু পায়। এরপর সুরি আর ওর লোকেরা ওই মেয়েটাকে বলাৎকার করে ওকে মেরে ফেলে। এসব শুনে দর্শি তো খুব অবাক হয়ে যায়। তখন ওই মেয়েটা দর্শিকে একটা জায়গায় নিয়ে আসে যেখানে সুরি ছিল আর দর্শি অবাক হয়ে দেখে যে সুরিরই হাত কাটা। মানে ওই রাতে দর্শি যার উপর আক্রমণ করেছিল সে আসলে সুরি ছিল আর দর্শির মেয়ে সিরিও ওখানেই ছিল। মানে সুরির লোকেরাই দর্শির মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। সুরি দর্শিকে বলে, তুই আমার হাত কেটেছিলিস না, তারপর জেলে গিয়ে তো বেঁচেই গেছিস, কিন্তু আজ ভালো সুযোগ পেয়েছি তোকে আর তোর মেয়েকে মেরে ফেলার। এইভাবে ওদের দুজনের মধ্যে খুব মারপিট হয়। ফাইনালি দর্শি সুরিকে ওখানে মেরেই ফেলে। পরের দিন সকালে দর্শি তার মেয়েকে বলে, মা, কাল তোমার জন্মদিন আছে না, আমি শহরে গিয়ে তোর জন্য ভালো জামা কাপড় নিয়ে আসবো। আর এটাই সিরিজের প্রথমে দেখানো হয়েছিল। শহরে যাওয়ার বাহানায় সিরি পুষ্পার সাথে দেখা করতে আসে। দর্শি পুষ্পাকে বলে, পুষ্পা, তুমি এখান থেকে চলে যাও, এই গ্রামটা ভালো নয়। পুষ্পা তাকে বলে, না, আমি যেতে পারবো না, তুমি কি জানো এই গ্রামে কি চলছে? দর্শি তাকে বলে, হ্যাঁ, আমি সব জানি, এই সবের পিছনে ওই প্রেসিডেন্ট আর তার লোক, আমি ওদের কাউকেই ছাড়বো না। এরপর দর্শি সুবাইয়ার সাথে দেখা করতে তার বাগানে যায়, কারণ ওই সময় সুবাইয়া তার বাগানে বসে আরাম করে। এরপর সুযোগ বুঝে দর্শি যখন সুবাইয়াকে মারতে যায় তখন তার লোকেরা ওকে ধরে ফেলে আর ওর লোকেরা ওকে মারতে মারতে ওখানে ওকে মেরেই ফেলে। এরপর সুবাইয়া লক্ষ্মীর বাড়িতে যায়, তারপর তার বাড়িতে গিয়ে খাবার খায় আর ওই সময় ওর লোকেরা ওর বাড়ির সামনেই দর্শিকে কবর দিয়ে দেয়। লক্ষ্মী আর সিরি সারা রাত দর্শির জন্য অপেক্ষা করে। সকালে পুষ্পা লক্ষ্মীর কাছে এসে সব সত্যি বলে দেয় যে দর্শি আর কখনোই ফিরে আসবে না, সুবাইয়ের লোকেরা কেউ মেরে ফেলেছে। ওই যে সামনে গোলাপের গাছ আছে ওখানেই দর্শির কবর দেওয়া হয়েছে। আর একটা ঘটনা হলো, ওই পুলিশ অফিসার পুষ্পার মাধ্যমেই সুবাইয়ের এগেনস্টে কিছু প্রমাণ জোগাড় করছিল আর আসলে পুষ্পা এই জন্যই এই গ্রামে এসেছিল। কিন্তু প্রেসিডেন্ট এই সত্যিটা জানতে পেরে যায়, এই জন্য সে ওই পুলিশ অফিসারকে পুষ্পার সামনেই মেরে ফেলে। তারপর ওই পুলিশ অফিসারটাকেও ওদের ঘরের উঠানে কবর দিয়ে
দিয়ে তার উপরে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়ে দেয়। পুষ্পাকে ওয়ার্নিং দেয়, তুই যদি কারোর সামনে মুখ খুলিস তাহলে তোরও এই অবস্থাই হবে। কিছুক্ষণ পর লক্ষ্মী তার মেয়েকে নিয়ে সুভাইয়ার বাড়িতে যায়। সে কিছু না জানার ভান করে বলে, সাহেব দর্শি এখনো বাড়ি ফিরে আসেনি। সুভাইয়া তাকে বলে, আরে তুমি একদম চিন্তা করো না, ও হয়তো কোনো পরিচিতর বাড়িতে রয়ে গেছে, তুমি চিন্তা করো না, ও আজকেই চলে আসবে। নাইলে হয়তো কোথাও মদ খেয়ে পড়ে আছে, নেশা করলে ঠিক বাড়ি ফিরে আসবে। আর আজকে তো তোমার মেয়ের জন্মদিন, এক কাজ করো, কালকের মতো বাড়িতে মাছের তরকারি বানাও, আমি তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসবো। তো লক্ষ্মীও সিপাইয়াকে তার বাড়িতে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। সিপাইয়া তার কিছু লোকজন নিয়ে লক্ষ্মীর বাড়িতে খেতে যায়। আর লক্ষ্মী ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে যায়। তখনই পুষ্পা ওখানে এসে এক এক করে সবার গলা কেটে সবাইকে মেরে ফেলে। সবশেষে সে প্রেসিডেন্টকেও মেরে ফেলে। এরপর এরা দুজন পুরো ঘর পরিষ্কার করে দেয়। কিছুক্ষণ পর রাঙ্গা লক্ষ্মীর বাড়িতে আসে, কারণ অনেকটা সময় হয়ে গেলেও প্রেসিডেন্ট এখনো বাড়ি ফিরে যায়নি। সেটা দেখার জন্যই রাঙ্গা লক্ষ্মীর বাড়িতে এসেছিল। সে ঘরের ভিতরে তাকালে এখানে ওখানে রক্ত দেখতে পায়। সে রক্ত দেখে সবকিছু বুঝে যায়, কিন্তু তখনই পিছন থেকে পুষ্পা এসে ওর বুকে একটা ছুরি মেরে দেয়। এরপর ওরা ওই সব লোকের লাশকে ওদের ঘরের উঠানে কবর দিয়ে দেয়, আর তার উপর ওরা গোলাপ ফুলের গাছ লাগিয়ে দেয়। এরপর পুষ্পা লক্ষ্মীকে বলে, আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি, আমার এই গ্রামের কাজ শেষ হয়ে গেছে, তুমি নিজের খেয়াল রাখো। এরপর এক পুলিশ অফিসার এসে ওই প্রেসিডেন্টের ঘরের সামনে ওই গোলাপ ফুল গাছের নিচে খোদাই করলে ওখান থেকে অনেক লাশ বেরিয়ে আসে। এসব থেকে গ্রামের লোকেরা খুব অবাক হয়ে যায়, কারণ ওর মধ্যেই ওদের অনেক আপনজনের লোকের লাশও আছে। আর এখানেই এই সিজন শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন।